সালামু আলাইকুম। গতকালকে থেকে একটা চিঠির ছবি ফেসবুকে খুবই ভাইরাল। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা একটা চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে। এ নিয়ে ভারতের মিডিয়াগুলো নানান ধরনের প্রোপাগান্ডা কিন্তু ইতিমধ্যেই ছড়ানো শুরু করেছে। আর ডক্টর ইউনূসের এই চিঠি এটা পৌঁছে দিয়েছে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন ডাক্তার আফম খালিদ হাসান। দুজনের চিঠি দেওয়ার একটা বা স্মারকের একটা আপনারা ছবি দেখেছেন। আসলে ডক্টর ইউনূস তিনি কি লিখেছেন, কেনই বা আমাদের এই ধর্ম উপদেষ্টা তিনি এই মুহূর্তে পাকিস্তান সফর করছেন, আসুন দেখি মূল ঘটনাটা আসলে কি। বেসিক্যালি আপনার এটা একটা কূটনৈতিক সফর, দুই দেশের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গা থেকে এটা কূটনৈতিক সফর। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাথে আমাদের ধর্ম উপদেষ্টা এবং বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল গিয়েছিল তারা সাক্ষাৎ করেছেন। আর শাহবাজ শরীফ বরাবরের মতনই তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে আমরা এখানে যে জায়গাটাতে আমাদের আজকের ভিডিওটার ফোকাস সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা। কি ছিল সেখানে লেখা? গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা যে চিঠি লিখেছেন তার বিষয়বস্তু ভারতের সাথে কানেক্টেড কোনো ইস্যু না। ভারত এটাকে নিজেদের মতন করে রয়ের সাথে করে পাকিস্তানের গোয়েন্দা চরবৃত্তি করে আরো অনেক ধরনের কাভারিং করেছে। বাট আমাদের গণমাধ্যমগুলো বলছে সরকারের পক্ষ থেকে যে তথ্য আসছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রে, আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে পাকিস্তানে ঐতিহাসিক কিছু বন্যার ঘটনা ঘটেছে। তো সেই বন্যার বিষয়ে প্রথমে ছিল যে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সে দেশের সরকার এবং জনগণের প্রতি গভীর সহমর্মিতা, আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এটা হচ্ছে একটা কূটনৈতিক চিঠি, কারণ বাংলাদেশ তো পানি ছেড়ে আর পাকিস্তানে বন্যাটনা করে নাই, অথবা আমাদের এখানে কোনো হাত নাই, ভারতের হাত কিছুটা আছে। তো এরপরে তিনি লিখেছেন এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে যে বন্যা পরিস্থিতি বা বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেটা অতিক্রম করবে। এমনকি প্রয়োজনে বাংলাদেশ থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে, এমনকি যে কোনো সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সরকার। পরে এখানে আরো কিছু জিনিস তিনি কি বলা হয় যে কানেক্ট করেছেন যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিদ্যমান অগ্রযাত্রা সেটা নিরবচ্ছিন্ন রাখতে এটা বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয় যে পজিটিভ একটা ফিডব্যাক থাকবে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চিঠি পেয়ে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন আর প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে ডক্টর ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানে শাহবাজ শরীফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। আর ঢাকা করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল এছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এর আগে নিউ ইয়র্কে এবং কায়রোতে প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকগুলো থেকেও পাকিস্তান বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে আকাঙ্ক্ষা ডক্টর ইউনূসের সেটাকে সাধুবাদ জানিয়েছে পাকিস্তানের সরকার। বেসিক্যালি এই ছিল চিঠির মূল উদ্দেশ্য, যেখানে ভারত নিয়ে অথবা সেভেন সিস্টার্স নিয়ে অথবা আধিপত্য বিস্তার বা নানান ধরনের বক্তব্য পাকিস্তানের এখানেও আসে। এগুলো আসলে চিঠির ফোকাসের মধ্যে ছিল না, ছিল হচ্ছে বন্যা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনেকেই মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলাম বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে এগুলো শুধুমাত্র ভারতের যে ক্ষমতাসীন সরকার বিজেপির কাছেই নেগেটিভ অথবা বিজেপি তাদের পছন্দ করে না, কিন্তু বিষয়টা তা না। ভারতের পররাষ্ট্রনীতি আপনারা যদি একটু খেয়াল করেন, সরকারে যেই থাকুক পররাষ্ট্রনীতিতে তাদের কোনো পরিবর্তন হয় না। সরকারে কি কংগ্রেস থাকলো নাকি বিজেপি থাকলো নাকি অন্য কোনো দল থাকলো নাকি আম আদমি থাকলো, আপনি এগুলোতে কোনো তাদের ভেতরে লড়াই হবে যাই হবে, কিন্তু বাংলাদেশের যেমন ধরেন সরকার বদলের সাথে পররাষ্ট্রনীতি বদলায় যায়। যে আওয়ামী লীগ আসলে অনেকটা ভারত ঘেঁষা, বিএনপি আসলে বা জামাত আসলে পাকিস্তান ঘেঁষা, এরকম কিন্তু একটা প্রবণতা আছে। কিন্তু ভারতে এই জিনিসটা নাই। কেন বললাম? সাদিক কায়েম এবং এস এম ফরহাদ শুধু কি এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত না, পাকিস্তানেও আলোচিত। অলরেডি পাকিস্তান জামাত তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আবার পোস্টার ডিলিট করে দিয়েছে, কারণ ওখানে ভারতকে নিয়ে তারা একটা মন্তব্য করছিল। তবে সবাইকে ছাপিয়ে আমার ধারণা যে এই প্রথমবারের মতন ভারত সরকারের মধ্যেও সাদিক কায়েম এবং এস এম ফরহাদরা পৌঁছে গেছে। এই যে ডাকসুতে শিবিরের যে উত্থান হয়েছে বা বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের যে ডাইমেনশনের মোড় সামনে আসতে যাচ্ছে বা অলরেডি আসছে, রাকসুতেও সেম কাহিনী, চাকসুতেও সেমই হবে, জাকসুতেও সেম কাহিনী। তো
এগুলো দেখা ভারত ভয় পাচ্ছে। বিশেষ করে সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে নিয়ে ভারতের যে কনসেন্ট্রেশন, এটা কিন্তু খুবই অন্য লেভেলে। ভারতের দিল্লি ইউনিভার্সিটির কে ভাই আসলে ভিপি আমরা তো চিনি না, কিন্তু সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে চিনে। এমনকি ভারতের পার্লামেন্টে এই বিষয়টা আলোচনার মধ্যে উঠে গেছে। তাও কে করছে আলোচনাটা? বিজেপির কোন এমপি বা মন্ত্রী না, সে হচ্ছে কংগ্রেসের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা শশী থারুর। তো শশী থারুর বাংলাদেশের উপর ভারত যে নিবিড় নজর রাখছে, তার এই পোস্টটা হচ্ছে এর প্রমাণ। সে সোশ্যাল মিডিয়াতে লিখছে, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা মনে হতে পারে, মানে ডাকসুতে সাদিক কায়েমদের জয়, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য এটি উদ্বেগজনক ইঙ্গিত। এখন এটার একটা রিজন হতে পারে যে সাদিক কায়েমদের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের যে জামাত ইসলাম তাদের অফিসিয়াল পেজে ভারতের বিরুদ্ধে মানে এখানে এই শিবিরকে যে কানেক্ট করে ফেলা বা জামাতকে কানেক্ট করে যে ভারতের বিরুদ্ধে আচরণের একটা ইস্যু এখানে নিয়ে আসলো, সেটাতেই সম্ভবত তিনি ফোকাস করেছেন। থারুরের বক্তব্য, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে আছে, উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে। আর যারা এই দুটি দলের উপর বিরক্ত, তারা জামাতের দিকে ঝুঁকছেন। দেখেন শশী থারুর এই বক্তব্যটা একেবারে ফেলার মতন না। থারুর বলছেন, যারা এই দুটি দলের উপর বিরক্ত, তারা ক্রমবর্ধমান ভাবে জামাত ইসলামের দিকে ঝুঁকছে। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, বরং জামাত ইসলামী এমন কোন দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার ক্ষেত্রে দলের সাথে দেখা যায়। আপনি বিষয়টা বুঝতে পারছেন যে ভারতের একটা রাজনৈতিক দলের এত বড় একজন প্রধান নেতা, তিনিও মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামাত কম দুর্নীতিগ্রস্ত, অথবা জামাতের তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপি দুর্নীতিগ্রস্ত। এই কথাটা বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু অনেস্টলি বিশ্বাস করে যে জামাত দুর্নীতি আওয়ামী লীগ এবং বিএনপির তুলনায় কম করে। কমিটমেন্টের দিকেও জামাতের কমিটমেন্ট অন্য দুটা দলের থেকে একটু বেশি। এটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে এই ন্যারেটিভটা এস্টাবলিশড হয়ে গেছে। এটা আপনি চাইলেই তুলতে পারবেন না। এখন কেন 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপির প্রতিটা কেন? এই যে 5ই আগস্ট পরবর্তী যে দৃশ্যপট, ভুয়া মামলা বাণিজ্য, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, তারপর বাজারঘাট, বাজার কমিটি, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, জামাত যে একবারে করে তা না, 5% জামাতও করছে, কিন্তু 80% জায়গায় এনসিপিও করছে, কিন্তু 80% জায়গায় যেহেতু বিএনপি বড় দল, তাদের এই দৃশ্যগুলা প্রকাশ্যে দেখা যাচ্ছে। আর এখান থেকে মানুষের মধ্যে ওই ডায়লগটা চলে আসছে, একই সাপের 2 বিষ, নৌকার ধানের শেষ। এই ন্যারেটিভ গুলো কিন্তু এইভাবে এস্টাবলিশড হচ্ছে। আর আমার কাছে আশ্চর্য লাগছে যে ভারতের মতন একটা রাষ্ট্রে জামাত ইসলামকে ভারতের জন্য তারা হুমকি মনে করলেও কিন্তু জামাতের যে ন্যায় নীতির কথা, এটা তাদের মুখ দিয়ে চলে আসছে। থারুর বক্তব্য, তিনি প্রশ্ন করছেন ভারত সরকারকে, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর প্রভাব কি পড়বে না? নয়াদিল্লি কি তাহলে প্রতিবেশী দেশে জামাতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে, মানে আগামীতে ভারতকে জামাতের সাথে মোকাবিলা করতে হবে, এটা আবার ভারতের কাছে পছন্দ না। তারা পলিটিক্যালি এই দেশে আওয়ামী লীগ বিএনপিকে চায়, অথবা জাতীয় পার্টিকে চায়, অন্য কোনো দলকে চায়, কিন্তু জামাতকে চায় না। কারণ 5ই আগস্টের পর জামাতও ভারতের সাথে তলে তলে সম্প্রীতি করতে চাইছে, এগুলো কিন্তু প্রকাশ্যে চলে আসছিল। তো ভারত এদিকে হাত দেয় না, এরপরে জামাতের মতো চলছে। এখন ভারতের একটা কনসেন্ট্রেশন যে জামাত প্রো পাকিস্তানি একটা দল, সো এখানে জামাত আসলে পাকিস্তানের অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। প্লাস হচ্ছে ধরেন যেহেতু বাংলাদেশের 3 দিকেই ভারত, সো ভারতের সার্বভৌমত্ব হুমকির জন্য নিরাপত্তা তৈরি হতে পারে, মানে ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু আমার ধারণা এটা কিছুই হবে না।